হুম। এখন আমরা দেখব সাক্ষ্য আইনের হচ্ছে 66 ধারা, মেন রুল বা মেন বিধান। আপনার মেন বই দেখেন, মেন বই কি বলা রয়েছে আপনাদের? মেন বই নোটিশের কথা দেখেন তো, মেন বই কি বলা রয়েছে আপনাদের? সাক্ষ্য আইনের 66 ধারা কি বলা রয়েছে? সাক্ষ্য আইনের 66 ধারা কি বলা দলিল রয়েছে? উপস্থাপিত করার জন্য নোটিশ নোটিশ সংক্রান্ত নিয়মাবলী। তাহলে কি নোটিশ, কি নোটিশ আরেকবার বলেন, মেন বইটার হেডলাইনটা পড়েন। দলিল উপস্থাপিত করিবার নোটিশ আচ্ছা, সংক্রান্ত গুড। নিয়মাবলী। তার মানে হচ্ছে এখানে বলছে দলিল পেশ করার জন্য নোটিশ, নোটিশ টু প্রডিউস, এটা বলা হয় নোটিশ টু প্রডিউস বলা হয়। অর্থাৎ দলিলটা যে পেশ করবেন, আইনের যে নির্ধারিত পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতেই দলিল পেশ করার একটা নোটিশ। কার কাছ থেকে করবেন? এটা হচ্ছে এটা কখন এটা উদ্ভব হবে বা এটা প্রয়োজন আদালত, আদালত অবশ্যই যে কোনো পরিস্থিতি, অর্থাৎ আহ, আইনের কোনো নির্দিষ্ট যদি নিয়ম না থাকে, তো আদালতের পরিস্থিতি অনুযায়ী ডকুমেন্টারি যে বিষয়গুলো রয়েছে, যে দলিলের বিষয়বস্তুগুলো রয়েছে, সেই মামলার পরিস্থিতি অনুযায়ী একটা রিজনেবল মনে করে, আদালত যদি যৌক্তিক মনে করে, এবং তখন মনে করে যে এমন একটা নোটিশ দিলেই যথেষ্ট। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে নোটিশ দিবে আর কোন কোন ক্ষেত্রে নোটিশ দেওয়া লাগবে না, এটাই হচ্ছে আলোচনার বিষয়। আমরা সবসময় খেয়াল রাখবো, সবসময় আদালতে যদি প্রাথমিক সাক্ষ্য যদি হাজির হয়ে যায়, তখন আর মৌখিক সাক্ষ্য বা দ্বিতীয় যে সেকেন্ডারি সাক্ষ্য রয়েছে, যে মাধ্যমিক সাক্ষ্য, সেটা প্রয়োজন নেই। যখন প্রাথমিক সাক্ষ্য নিয়ে কোনো কোশ্চেন হবে বা পাওয়া যাচ্ছে না, এরকম কোনো রিজনেবল যদি কারণ থাকে, সেটা আমরা সেকেন্ডারি সেকেন্ডারি ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে সেটা আমরা দেখে আসছি পিছনে। এখানে যেটা দেখতেছেন, যেখানে হচ্ছে অবশ্যই যেহেতু এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি এভিডেন্স, ধরে নিলাম যে দলীয় বিষয় প্রমাণ করা যদি সেকেন্ডারি এভিডেন্স দেওয়া যাবে না, যদি না, এখানে আপনারা দেখবেন প্রথমে যে পক্ষে গৌণ সাক্ষ্য দিতে চায়, গৌণ সাক্ষ্য মানে সেকেন্ডারি এভিডেন্স, সে পূর্বে পক্ষকে তার আইনজীবীকে দেখাইছে, তার দখলে নিয়ন্ত্রিত মূল দলিল রয়েছে, এই যেটা বললাম যে আইনের নির্ধারিত পদে মূল দলিল পেশ করা নোটিশ প্রদান করে। আচ্ছা, আর যদি আইনের নির্দিষ্ট নোটিশের নিয়ম না থাকে, মামলার পরিস্থিতি অনুযায়ী যৌক্তিক মনে করে নোটিশ দিলে তো এই ধারা কোনো ইম্পর্টেন্ট, মানে একদমই লেস একটা ধারা, ইম্পর্টেন্ট জাস্ট হচ্ছে তো এটা মনে রাখবেন। এই দলিল পেশ করার জন্য নোটিশ, এটা পরীক্ষায় আদৌ আসেনি। তারপর কি ব্যতিক্রমটা কি? যে নোটিশ প্রডিউস ছাড়া গণসাক্ষ্য গ্রহণযোগ্য হবে কোন ক্ষেত্রে, যেসব দেওয়া লাগবে না, যদি দলিলটি প্রমাণ করা হবে, সেই দলিল নিজে একটা দলিল, দলিল মানে দলিলটি যদি প্রমাণ করা হয়, সে দলিল তো নিজে একটা একটা দলিলের নোটিশ, যে এর মধ্যে প্রমাণ করতেছে। আচ্ছা, আরেকটা বিষয় কি, মামলার প্রকৃতি থেকে যদি প্রতিপক্ষ জানে, মামলার প্রকৃতি থেকে যদি জানে যে তাকে দলিলটি পেশ করতে হবে, এটা একটা বিষয়। যে ঘটনা এরকম ঘটতেছে যে মামলাটার পরিস্থিতি এরকম বোঝা যাচ্ছে যে প্রতিপক্ষকে দলিল পেশ করতে হবে, না পেশ না করলে আর হচ্ছে না। আচ্ছা, এটা প্রয়োজন নাই আর কি, যখন প্রতীয়মান হয় বা প্রমাণিত হয় প্রতিপক্ষ প্রতারণা বল প্রয়োগে মূল দলিল নিজের দখলে রাখা নিয়েছে, এটা একটা বিষয়। যে এটা প্রতীয়মান হচ্ছে বা প্রমাণিত হয় প্রতিপক্ষ প্রতারণা করে বল প্রয়োগ করে মূল দলিল নিজের দখলে রাখছে, তাহলে তো কি, যদি মনে হয় এরকম, যদি প্রতিপক্ষ তার প্রতিনিধি আদালতে মূল দলিলই উপস্থিত থাকে, যদি প্রতিপক্ষ প্রতিনিধি হিসেবে আদালতে মূল দলিলই সহ উপস্থিত থাকে, তাহলে তাদের প্রয়োজন নাই। যখন প্রতিপক্ষ তার প্রতিনিধি মূল দলিল হারিয়ে গেছে বলে স্বীকার করে, যদি হারিয়ে গেলে তার তার দরকার নাই, যদি আসলেই বলে যে আসলে হারিয়ে গেছে, যখন মূল দলিল তার দখল আছে, সেই ব্যক্তি আদালতে এখতিয়ার বাইরে, মানে যে মূল দলিলটা নিয়ে হাজির হবে, মূল দলিল তার দখল আছে, সেই ব্যক্তি যদি আদালতে এখতিয়ার বাইরে থাকে, তাহলে দরকার নাই। আর আদালত প্রক্রিয়ার অধীন, আদালত যদি যে প্রক্রিয়াটা বিচার কার্য চালাচ্ছে যে ডকুমেন্ট অনুসারে, সেই ক্ষেত্রে যদি আদালত প্রক্রিয়ার অধীন না থাকে, সেই ক্ষেত্রে গ্রহণযোগ্য না। এই চিল্লাই। আচ্ছা, তাহলে আমরা কি দেখব? এটা হচ্ছে মূল দলিল হচ্ছে 66 ধারার 6টি ক্ষেত্রে নোটিশ ছাড়া গণসাক্ষা কি, 6টি ক্ষেত্রে, আমরা কয়টা ক্ষেত্র আছে আপনাদের ওখানে মেন বইয়ে, কয়টা ক্ষেত্র আছে নোটিশ ছাড়া গণসাক্ষ্য দেওয়া যায়? ছয়টা কয়টা স্যার। আছে? ছয়টা স্যার। ছয়টা। আচ্ছা, উদাহরণটা কি? ছয়টা স্যার। যদি বাদী জানে মূল দলিল বিবাদের কাছে আছে, বুঝছেন? উদাহরণটা, যদি বাদী জানে মূল দলিল বিবাদের কাছে আছে, বাদী জানে মূল দলিলটা বিবাদের কাছে, এরকম ঘটনা হয় না? বাদীর কাছে থাকতে পারে, বিবাদের কাছে থাকতে পারে না? তবে আগে তাকে দলিল পেশের নোটিশ করতে হবে। যদি থাকে তাহলে অবশ্যই নোটিশ করবে, নোটিশ না করলে দলিল হাজির করতে পারতেছে না। কিন্তু যদি বিবাদী আদালত দলিল সময় নিয়ে হাজির থাকে, তাহলে নোটিশের প্রয়োজন আছে? না। তাহলে আমরা এখান থেকে শিখলাম, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের গল্প শেষ করে দিলাম। এইখানে উদাহরণ দিয়ে আপনাদের এখন ক্লিয়ার, পরে যে আলোচনা অনেকে মাথার উপরে দিয়ে গেছে, একদম আমার উপরে দিয়ে গেছে। এখন এই উদাহরণটাকে আমরা ক্লিয়ার। প্রথমটা কি, যদি বাদী জানে মূল দলিলটি বিবাদের কাছে, আমি রফিক হলো বাদী আমার মামলা, এখন আমি জানি আমার আমার জমির মালিক, আমার জমির মালিক আমাদের পৈতৃক বাপ দাদারা, কিন্তু আমরা তো লিখে দিছে, কিন্তু আমি জানলাম এই মূল দলিলটা হচ্ছে রফিকের কাছে আছে। তাহলে কি করতে হবে? আমি যদি এই দলিলটা হাজির করতে চাই, মামলা হচ্ছে জমি জমা, রফিককে অবশ্যই আদালত নোটিশ করতে হবে, তাই নয় কি রফিক ভাই? নোটিশ করতে হবে। এখন হুম। যদি আপনি আপনি বিবাদী,
আপনি বিবাদে যে আদালতে দলিল নিয়ে হাজির থাকেন, তাহলে কি নোটিশের প্রয়োজন আছে? না, গুড। যে কারণে নোটিশ সেটা তো হয়ে গেল, তাইলে আর হয়ে নোটিশের গেল, সে দরকার নিজে কি? হাজির, তাহলে নোটিশের প্রয়োজন নেই। এই ক্ষেত্রে কখন নোটিশ দিবে আর কখন নোটিশ দিবে না, এই দুই লাইনে বুঝে নেই, আর কিছু দরকার নেই। এই হলো আমাদের 66 দ্বারা দলিল উপস্থাপন নোটিশ সংক্রান্ত বিধান।